এশিয়ান কাপ বাছাই পর্বে বাংলাদেশের নিজেদের তৃতীয় ম্যাচ বাংলাদেশ ভার্সেস হংকং চায়না। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ন্যাশনাল স্টেডিয়াম ঢাকা থেকে। এই ম্যাচে ঠিক রাত 8টায় শুরু হচ্ছে যে ম্যাচ, এশিয়ান কাপ বাছাই পর্বের যে মিশনটা বাংলাদেশের রয়েছে, সেই মিশনে সেই রেসে বাংলাদেশের আজ টিকে থাকার ম্যাচ। ইটস টাইম। জাতীয় স্টেডিয়ামে হামজা চৌধুরীর তৃতীয় ম্যাচ, যিনি ভুটানের এগেইনস্টে ম্যাচটায় গোল করেছিলেন 4 জুন এই ন্যাশনাল স্টেডিয়ামেই। রেফারি হিসেবে আরও একজন থাকছেন তালাল আল সামারি এবং ফোর্থ অফিসিয়াল ফেরাস তাবেল সিরিয়ান। এবং বাংলাদেশের স্টার্টিং 11 মিতুল মার্মা গোলবারের নিচে রয়েছেন ডিফেন্সে তপু বর্মন ইনজুরির কারণে শুরু করতে পারেন নাই তারিক কাজীর সঙ্গে, তাই শাকিল আহাদ তপু স্টার্ট করছেন, এক পাশে তাজউদ্দিন, অন্য পাশে সাদউদ্দিন, মিডফিল্ডে হামজা চৌধুরী আছেনই, সঙ্গে আছেন রাকিব, ফয়সাল আহমেদ ফাহিম এবং 2 সোহেল রানা। গোলকিপিং পজিশনে ইয়াফুং ফাই তিনি থাকছেন, লিওন জোন্স, অলিভার বেনজাইন গার্বিক, ইউজেনাম, চান্সিনিচি, নিকোলাস বেনাদিভেস, ম্যাথু এলিয়ট, ম্যাট ওর, তানচুন লোক, এভারটন কামার্গো, ইউজেসে জয়িন, জুনিনিও। একজনের দিকে একটু বেশি হামজা চৌধুরী। বাংলাদেশের সমর্থকেরা প্রস্তুত, আপনি প্রস্তুত, এবং হংকং চায়না তাদের সেই ট্রেডমার্ক কিক অফটাই করলো, যেটা দিয়ে তারা অপোনেন্টের হাফে চলে যাওয়ার চেষ্টা করে। আমরা লুই এনরিকের পিএসজিকে এই ধরনের কিক অফ করতে দেখি, যেটা দিয়ে তারা গতবার চ্যাম্পিয়ন্স লিগও জিতে নিয়েছে। খেলায় সব কিছুরই কম বেশি প্রভাব থাকে। বাংলাদেশের স্প্যানিশ কোচ আজকে যেভাবে দলটা সাজিয়েছেন, তাতে তিনিও তার একেবারেই শুরুতে, ম্যাচের শুরুতেই রাকিব তিনি দেখেছেন একটা ইয়েলো কার্ড। ম্যাচের একেবারে প্রথম মিনিটেই রাকিবের সেই চ্যালেঞ্জের মুখে পড়েছিলেন জয় ইন, এবং 20 সেকেন্ডের ভেতরে পাগলাটে মুহূর্ত। আজকের ম্যাচ রেফারি সাউদ আল সামান তিনি আসলে যে একটুও, তার পেছনে রয়েছেন তপু বর্মন, যেহেতু নেই অ্যাশলি ওয়েস্টউড। এরপরে ইংল্যান্ডের বিভিন্ন ক্লাবে তিনি খেলেছেন, ভারতেও কোচিং করিয়েছেন, আফগানিস্তান ঘুরে এরপরে তিনি গেছেন হংকং চায়নাতে। সেই হংকং চায়নাই ফার্স্ট মিনিটে অ্যাটাক করছিল এবং ওখান থেকেই জুনিনিওর পা থেকে বল ছিনিয়ে নিয়ে গেছেন হামজা চৌধুরী। ম্যাচের ফার্স্ট কর্নার কিক। এই সেট পিসটা ডিফেন্ডিংয়ে বাংলাদেশকে সতর্ক থাকতেই হবে। গ্রাউন্ডেড অ্যাটেম্প পেছন থেকে, সেই জায়গায় সোহেল রানা সিনিয়র তিনি সেটাকে ক্লিয়ার করে দিলেন। থ্রোয়িং যাচ্ছে বাংলাদেশের ফেভারে। আর যে পরিকল্পনা নিয়ে তিনি মাঠে নেমেছেন তা তো আছেই। হংকং চায়না ইউজুয়ালি তারা একটা 3 ব্যাক ইউজ করে, যেটা অনেক ক্ষেত্রে 5 ব্যাক, কিন্তু বাংলাদেশের এগেইনস্টে সেটা হয়তো তারা করতে চাইবে না, তারা উইং ব্যাককে ব্যবহার করতে চাইবে। রাকিব গেছেন সেখানে প্রেস করার জন্য, মোরসালিন ঠিক রাকিবের পেছনে, ফয়সাল ফাহিম বলের জন্য ছুটছিলেন। এয়ারে ম্যাথু ওর থেকে বলটা নিয়ে গেছেন, কিন্তু সেখানে একটু লেজি পাস, যেখান থেকে বল নিয়ে যাওয়ার সময় একেবারে শেষ মুহূর্তে বলটা ক্লিয়ার, পরে গিয়ে তারিক কাজী সামাল দিলেন। হামজাকে ছিটকে চলে গিয়েছিলেন গোলকিপার ইয়াপ, 35 বছর বয়স। হংকং চায়নার এই গোলকিপার এর আগেও এশিয়ান কাপে খেলেছেন, তারা জানেন এশিয়ান কাপে কী করে কোয়ালিফাই করতে হয়। বাংলাদেশও সেটা জেনেছিল একবার, তাও আবার 1980 সালে। ম্যাথু ওর বাঁ দিকটা দিয়ে শট করেছেন, ফার্স্ট শট, সেটা বাইরে দিয়ে যাওয়ার কথা ছিল, গেছেও তাই, কিন্তু বাংলাদেশ ততক্ষণে সতর্ক বার্তা পেয়ে গেছে। জুনিনিও এবং ম্যাট অর দুজনেই ফরওয়ার্ড পজিশনে খেলছেন, অর্থাৎ এই মুহূর্তে পয়েন্ট টেবিলের সবার উপরে রয়েছে সিঙ্গাপুর 5 পয়েন্ট, হংকং 4 পয়েন্ট, বাংলাদেশ সবার নিচে 1 পয়েন্ট এবং ইন্ডিয়ার পয়েন্ট হয়ে গেছে 2। সোহেল রানা সিনিয়র, হামজা চিকি, চমৎকার মোরসালিন পেয়েছেন হামজার কাছ থেকে। মোরসালিন ছুটছেন, ফাহিম আছেন ডান দিক থেকে, তাজউদ্দিন, রাকিব, রাকিবের একটা অ্যাটেম্পট, সেটা আসলে ক্রস ছিল না, চিপ করে উঠিয়ে দেওয়ার একটা চেষ্টা করেছিলেন। তবে এই ধরনের ম্যাচে খুব বেশি ভাগ্যবান হতে হয় এই রকম অ্যাটেম্পটে গোল পেতে গেলে। তবে বাংলাদেশের জন্য প্রথম একটা আশার সঞ্চারণা বোধহয় ঘটলো এই অ্যাটাকে। কিছুক্ষণ আগে আমরা যে আক্রমণটা দেখলাম বাংলাদেশের, সেটা সূচনা হয়েছিল হামজা চৌধুরীর একটা দারুণ টস থেকে,
সোহেল রানার ওই পাস উঠে গেছে। এই ধরনের জায়গাতে বাংলাদেশ এইরকম পরিস্থিতির মুখোমুখি হতে চাইবে না, এবং পরে গিয়ে সোহেল রানাই বলটা নিয়ে এরপর দিয়েছেন রাকিবকে। রাকিব ছুটছেন, রাকিবের ক্রস, এবং পরে সেখান থেকে ক্লিয়ার হলো, বাংলাদেশও একটা কর্নার কিক পেয়ে গেল। তবে বাংলাদেশের অ্যাপ্রোচটা ভালো হয়েছে। রাকিব বেশ ভালোভাবেই ঢুকে পড়ছিলেন। সোহেল রানার একটা ফাউল সেই জায়গায় হয়েছিল, যদিও অ্যাডভান্টেজ প্লেটা দেয়া হলো, এবং টার্গেটটাই ছিল ফয়সাল আহমেদ ফাহিমের কাছে যদি সেই বলের সাপ্লাইটা দেয়া যায়। এবং দেখুন অলিভার গার্বিক তাকে স্পিডে বিট করেছিলেন রাকিব। ইয়েতে পরে গিয়ে বলটা ক্লিয়ার করলেন ইউজেনাম। শর্ট কর্নার বাংলাদেশের, মোরসালিন ফিরতি বলটা পাবেন, একটু হেভি টাচ। সোহেল রানা, শাকিল আহাদ তপু বল জিতে দিয়েছেন, খুঁজেও পেয়েছেন। ফাহিম ঢুকে পড়ছিলেন, এবং বাংলাদেশের একটা ফ্রি কিক বক্সের ঠিক পাশ থেকে। বেশ ভালো একটা জায়গায় বাংলাদেশ এই ফ্রি কিকটা পেয়েছে। শাকিল আহাদ তপুর টার্গেটটা ছিল ভালো, সেই জায়গায় তিনি ডেলিভারিটাও দিতে পেরেছিলেন ফয়সাল আহমেদ ফাহিমের সেই পজিশনে, এবং সেই জায়গায় ফাউলটা আসলে যিনি করলেন চায়নার নাম্বার 4। ফিজিক্যালি হয়তো অনেকটুকু এগিয়ে আছে হংকং চায়না, কিন্তু বাংলাদেশের ফুটবলারদের গতিটা যদি কাজে লাগানো যায় তাহলে এইরকম পরিস্থিতিতে, স্পেশালি ফাহিমের মতো স্পিডি ফুটবলার, অনেকটা জোনাল মার্কিং। মোরসালিন দুজনেই রয়েছেন। সেটা হামজা নিয়েছেন, এবং হামজার গোল, যেই গোলের অপেক্ষায় ছিল এই ন্যাশনাল স্টেডিয়াম। চৌধুরী সাহেব গোল করলেন, বাংলাদেশের লিড, যে লিডের অপেক্ষায় সবাই। মাস্টার ক্লাস, সেনসেশনাল, ব্রিলিয়েন্ট, এই স্বপ্নই দেখেছে বাংলাদেশ। হামজার হুঙ্কার জাতীয় স্টেডিয়ামে ম্যাচের 13তম মিনিটে অবিশ্বাস্য এক ফ্রি কিক থেকে, ওই অ্যাঙ্গেল থেকে এগিয়ে গেল বাংলাদেশ। দিস ইজ ক্লাস। হামজা চৌধুরী যেটা দেখিয়েছেন, তার সেই এক্সপেরিয়েন্স, প্রতিপক্ষ কোচ যাই বলুক, এই সব কিছুতেই মাঠে নিজের পারফরমেন্স দিয়ে হামজা চৌধুরী বুঝিয়ে দিয়েছেন বাংলাদেশের ফুটবলের এই পতাকাটা ওড়াতেই তিনি এসেছেন। হামজা বলছিলেন তিনি লিওনেল মেসি নন, কিন্তু এই ধরনের গোল করলে তিনি কেনই বা হবেন না। হামজা জানেন এখনো মাটিতে পা রাখতে হবে। হামজার চোখ ছিল গোলে, হামজা সেই কাজই করেছেন, এবং গোলকিপার পেইসে বিটেন। পাওয়ার ছিল শটটায়, এবং শেষে একটা ডিফ্লেকশন ছিল, কিন্তু অন টার্গেট থাকার কারণে গোলটা হামজার কাছেই যাবে। হামজা চৌধুরীর গোলেই বাংলাদেশ গেল এগিয়ে, এবং অ্যাশলি ওয়েস্টউড বোধহয় বেঞ্চে জায়গা দিতে চেয়েছিলেন হামজা চৌধুরীকে। এখনো বহু বহু কাজ বাকি। লেফট সাইড থেকে ক্রস জেনারেট হয়েছে, জুনিনিও তিনি রয়েছেন ফাঁকায়। জুনিনিওর অ্যাটেম্পটা মিতুল মারমার, বেশ ভালো একটা সেভ। নিকোলাস আরো একটা অ্যাটেম্প, সেটা ব্লক হলো তাজউদ্দিনে। একেবারে পাল্টা জবাবটা হংকং চায়না দিতে আসলে বেশি সময়টা নেয়নি। গোল কনসিড করার পর কিক অফ থেকেই তারা আক্রমণে চলে গিয়েছিল, এবং বাংলাদেশকে এখন একটু বুঝতে হবে ওই জায়গায় জুনিয়র কোয়ালিটিটা আসলে কেমন, সেটা এরই মধ্যে বুঝে যাওয়ার কথা মিতুল মারমার। যে গোলের পরে প্রত্যেকটা প্লেয়ার কিন্তু ওয়েল মার্ক ছিল, এবং সে কিন্তু অ্যাটেম্প নিয়েছে ডিরেক্ট টুয়ার্ডস দ্য গোল, এবং সেটা গোলকিপারের আউট অফ রিচ একেবারে, এবং ইট ওয়াজ সাবলাইম সিম্পলি আই ক্যান সে। দেখা যাক বাংলাদেশ আরো একবার আক্রমণে উঠছে। রাকিব ডান দিক দিয়ে, রাকিবের একটা ক্রস, কিন্তু ফয়সাল আহমেদ ফাহিম ছিলেন বেশ খানিকটা পেছনে, মাথায় হাত বাংলাদেশের সমর্থকদের। কিন্তু এই ধরনের মুহূর্ত ম্যাচের একেবারে শুরুতেই বাংলাদেশ তারা এগিয়ে গেছে, এবং দেখুন এখন রাকিবও প্রেস করছেন যখন নিচ থেকে খেলাটা শুরু হচ্ছে। চাপে বাংলাদেশ, শাকিল আহাদ তপুর কাছ থেকে বল নিয়ে গেছেন জুনিনিও, এবং বাংলাদেশও একটা বেশ ভয়ঙ্কর জায়গায়। এভারটন কামারগো তিনি নিয়েছেন ফ্রি কিকটা, পোস্টের বাইরে, বাংলাদেশের জন্য স্বস্তি, হাফ ছেড়ে বাঁচা। দেখুন যে জায়গায় হামজাকে কাজে লাগছে, দুই সেন্টার ব্যাকের মাঝখানে তিনি নামলেন, তার একটা পাস, একটা প্রেস দূর করে দিল। পরের পাসটায় বাংলাদেশ অ্যাটাকে, হামজা ইফেক্ট।
দেখা যাক রাকিব এখান থেকে কি উদ্ধার করতে পারেন। রাকিব বাইলাইনের কোল ঘেঁষে তাজউদ্দিন ঢুকে পড়েছিলেন, এরপর সোহেল রানা। আচ্ছা, অ্যাক্রোব্যাটিক চেষ্টাই বলতে হয় ওই জায়গা থেকে, কিন্তু তার পায়ে ওই ধরনের টাচ আছে, তিনি ওই ধরনের কার্ল শটে দিতে পারেন। এই শটটাতে আপনি সোহেল রানাকে একটু দোষ দিতে পারেন, তাই দিচ্ছি না। কিন্তু তার আগে এই যে রাকিব বলটা যে পেলেন, ইউজেনাম সামনে বল তুলেছেন, রেফারির বাঁশিটা, রেফারির ফ্ল্যাগটা আগে রেজ হয়েছে। চমৎকার ডিফেন্ডিং বাংলাদেশের। দেখুন ইউজেনাম যখন বলটা নিয়ে যাচ্ছিলেন একেবারে লাইন ধরে, লাইনের মতো কিন্তু পুরো বাংলাদেশের 5 জনের লাইন ছিল, যেখানে হামজা, তাজ, আবারও রাকিব, রাইট সাইড থেকে ক্রস ফার পোস্টে, ফয়সাল ফাহিম ছিলেন সেখানে। চমৎকার কম্বিনেশন প্লে, চমৎকার ক্রস, সেখান থেকে হয়তো কিছু আদায় করা যায় নাই, কিন্তু এই ফুটবলই আসলে লোকে দেখতে চায়। অ্যাশলি ওয়েস্টউড চাপে পড়ে গেছেন এরই মধ্যে, চাপে তাকে ফেলে দিয়েছে বাংলাদেশ। দারুণ একটা সেট আপ রাইট সাইড থেকে, রাকিবের ফেভারিট পজিশন থেকেই, এবং সেই জায়গায় ফয়সাল আহমেদ ফাহিম তার আগে বলটা পেয়ে গিয়েছিলেন ইউজেনাম। মোস্ট অ্যাপিয়ারেন্সের লিস্টেও কিন্তু তার নাম রয়েছে। আজকের ম্যাচে তাকে আমরা খুব বেশি ক্রিয়েটারের ভূমিকায় দেখছি না, খুব বেশি ডিস্ট্রিবিউটারের ভূমিকায় দেখছি না, যেটা বাংলাদেশের জন্য একটা প্লাস পয়েন্ট। এবার কিন্তু ক্যাপ্টেনের কাছে বল, সোহেল রানা সিনিয়র দিয়েছেন লেফট ফ্ল্যাঙ্কে, ফয়সাল আহমেদ ফাহিম, ফয়সাল আহমেদ ফাহিম ঢুকে যাওয়ার অ্যাটেম্পটা ছিল, তবে প্রবলেম নেই, বাংলাদেশ পেয়ে গেছে আরো একটা থ্রোইং। জায়ান ফাহমিদুল, কিন্তু তারপরও সাদউদ্দিন হয়তো সেই চেষ্টাই করবেন। সেকেন্ড বলে পরে দিয়ে শটটা, সেটা বেশ খানিকটা উপর দিয়ে গেছে। ম্যাচের আধ ঘন্টা ছুঁই ছুঁই। জুলফিকার মাহমুদ মিন্টু, ট্যাকটিক্যালি এই ম্যাচটাকে আমরা কি করে ব্যাখ্যা করতে পারি এখনো পর্যন্ত? যেটা অ্যাকচুয়ালি সেটা আপনাকে স্বস্তি দেবে না। লেফট সাইড উইংটা শিফট হয়েছে, সাদউদ্দিন তিনি রয়েছেন সেখানে। সাদ ভার্সেস এভারটন, সাদ রেসে একটু পিছিয়ে পড়লেন, তারপরও হাল ছাড়ার পাত্র ছিলেন না, বলটাকে পেনাল্টি এরিয়ার ভেতরে ফেলেছিলেন। সাদ ওই দিকটায় বেশ একাই হয়ে পড়েছিলেন, এবং সেখানে রাইট উইঙ্গার নিচে নেমে এসে যখন মার্ক করলেন, কাজটা আরো বেশি কঠিন হয়ে গেল। বিল সেখানে ছিল। মাঠের ওই রাইট সাইডটা দিয়েই আটাকে উঠতে চাইছে হংকং। ইউজেনাম, আরো একটা হেডার, আমরা দেখছি সেই আগের মোমেন্টটা, তবে মাঝখানে কোনো বিপদ হয়নি, যেটা বাংলাদেশের জন্য স্বস্তির খবর। চমৎকার সোহেল রানা ঠিক মতো রিড করেছিলেন, সামনে এগিয়ে গেছেন, ইন্টারসেপ্ট করেছেন, পরে গিয়ে ওই পাসটা হয়তো খুঁজে নেয়নি, তবে সাদউদ্দিন পেয়ে যাবেন। একটু টাইট সিচুয়েশনে কিন্তু বাংলাদেশ পড়ে গিয়েছিল, এবার পড়েছে আরও একবার। তবে বাংলাদেশের নাম্বারস আছে। হামজা চৌধুরী কোথায় দৌড় শুরু করেছেন দেখুন, এবং যেটা পাশ দিয়েই শেষ পর্যন্ত গেছে। মিতুল মার্মা বোধহয় জানতেন বলটা একটু বাইরে দিয়ে যাচ্ছে, কিন্তু ওখানে এভারটন কামারগোর বিপক্ষে ঝামেলা যেটা, তিনি যেহেতু লেফট ফুটেড, তাই ওই জায়গায় তিনি গোল করার দিক থেকে কিছুটা হয়তো এগিয়ে থাকতেন। তার লেফট ফুটে যদি শটটা তিনি করতেন, শেষ পর্যন্ত তিনি রাইট ফুটে ট্রাইটা করেছেন। মানে রাইট উইঙ্গার উইথ লেফট ফুট, সেটাই এভারটন কামারগোর। মিতুল মার্মা দেখুন কতখানি সময় জুড়ে তিনি দেখছেন, এবং এখন আর হংকং চায়নার কাছ থেকে সেই হাই প্রেসটাও আসছে না। সোহেল, রাকিবের জন্য সামনে স্পেস আছে, সোহেল রানা, তাজউদ্দিন, একটা ট্রায়াঙ্গেল তৈরির চেষ্টা চলছিল, যদিও পরে গিয়ে সবাই একই লাইনে হয়ে গেছেন। হামজা চৌধুরী ওই পকেট স্পেসে ঢুকে পড়েছেন। হামজা কি করবেন, কাকে দেবেন? হামজা খুঁজছিলেন ডান দিকে একটা অপশন আছে কিনা, ডান বা দিক থেকে যে শটটা, সেটা হংকং চায়নার ওপর থেকে চাপ কিছুটা কমালো। সোহেল রানা জানেন যে খুব ভালো ডিসিশন হয়তো তিনি সেখানে নেন নাই, কিন্তু যখন একবার পকেট স্পেসে হামজা বলটা পেয়ে গেলেন, তখন বোধহয় আক্রমণটা আরেকটু আগানোই উচিত ছিল বাংলাদেশের দিক থেকে। এবং হামজাকে কিন্তু এই ম্যাচে এই ধরনের স্পেসে ওই সেট পিস ছাড়া আপনি দেখেন না। ওর
সেখান থেকে আরো একবার চ্যান ইয়েতে জুনিনিও সিনাচি চান অ্যাডভান্টেজ প্লেটা দেওয়া হয়েছে, একটা লং রেঞ্জে ট্রাই অলিভার বেনজানগারবিগে। এই ধরনের শট বাংলাদেশ আরো বেশি দেখতেই চাইবে, বাংলাদেশে তাদের কিচ্ছু যায় আসে না। জুলফিকার মাহমুদ মিন্টু, ফার্স্ট হাফটা যদি র্যাপ আপ করতে বলা হয় আপনার চোখে বাংলাদেশ ফার্স্ট হাফে কেমন ছিল? ট্যাকটিক্যালি বাংলাদেশ এক্সিলেন্ট, এবং যেটা দেখা যাচ্ছে যে ট্রানজিশনেই কিন্তু অ্যাকচুয়ালি দুর্বলতা হচ্ছে হংকংয়ের, স্পেশালি ডিফেন্সিভ ট্রানজিশন, এবং তারা কিন্তু এখন ওইরকম প্রেসও করছে না, এবং অলওয়েজ তাদের এখন প্রবলেমটা হচ্ছে যে প্লে আউট করার ক্ষেত্রে প্লে আউটটা বন্ধ করতে পারছে না তারা। ইভেনচুয়ালি হামজা কিন্তু একটু আগে বলছিল তারেক কাজীকে, হোয়াই নট ইউ প্লে টু দ্য রাইট ফুল ব্যাক, ইয়েস লেট হিম টু প্লে। সো এখন সলিউশনটা কী হবে তাদেরকে এই সমস্যা থেকে বের হওয়ার? ফার্স্ট হাফের রেগুলেশন টাইমের শেষ মিনিট, একটা অ্যাটাক গোছাচ্ছে হংকং চায়না, কে সেখানে ক্লিয়ার করলেন? ইউ নো হু, হামজা চৌধুরী। পরেরটা ফয়সাল আহমেদ তিনি জানিয়ে দিয়েছেন কর্নার কিক। এই কর্নারটা বাংলাদেশকে একটুও খুশি করবে না ম্যাচের এইরকম স্টেজে এসে। হামজার আগের ক্লিয়ারেন্সটা আমরা দেখছিলাম, শেষ কর্নার কিকটায় আসলে সেই টাচ ফাহিমের ছিল কিনা আমি জানি না, যদিও তার বডি ল্যাঙ্গুয়েজ খুব বেশি প্রতিবাদী ছিল না। এই কর্নার থেকেই বাংলাদেশ ক্লিয়ার করার চেষ্টা করবে। শট ব্লকড। সোহেল রানা চেষ্টা করছিলেন, পরে গিয়ে বলটা টাচ লাইনের বাইরেই। মিতুল মারমার সামনে লোক চলে গিয়েছিলেন, একজন লোক দেখে খুব একটা বিব্রত হননি মিতুল। গোলকিপার লাফিয়ে উঠে বলটা নিজের কাছেই রেখেছেন। ফার্স্ট হাফে একটা অন টার্গেট অ্যাটেম্প ছিল হংকং চায়নার, কারণ এখনো পর্যন্ত তাকে তার গেম প্ল্যান এই ম্যাচে ডেলিভার করেনি। বাংলাদেশকেও তার সঙ্গে কোপ আপ করতে পারতে হবে। দূর থেকে একটা শট, এবং সেটা বাংলাদেশের জন্য বিপদের কারণ নয়। এরকম কয়েকটা অ্যাটেম্প আমরা গত 5 মিনিটেই নিয়ে দ্বিতীয়বারের মতো দেখলাম, যেটা হতাশ হংকং চায়নার কথা বোধহয় বলছে। হাভিয়ার কাবরেরা তিনি বলছিলেন স্লো কুল, কারণ ওই রেগুলেশন টাইম যখন 4 মিনিট দেখানো হয়েছে এরপর থেকে আসলে পুরোটা সময় হংকং তারা অ্যাটাকগুলো করছিল। ম্যাথোর লেফট ফুটেড শট ছিল তার, যাকে বলা হয় হংকং এর রোনালদো। থ্রোইংটা হতেই পারত। আরো একটা কর্নার হয়েছে, ফার পোস্টে টার্গেট করা হয়েছিল, সেখান থেকে বলটা বাঁচিয়ে রেখেছে হংকং চায়না, কিন্তু বাংলাদেশ সেটা মারতে পারছে কই। এবং সেখান থেকে বিপদ বাংলাদেশের, এবং বিপদ বাংলাদেশের শেষ পর্যন্ত সত্যিই হলো, কারণ ওই জায়গায় বাংলাদেশ বলটা ঠিকঠাক মতো ক্লিয়ার করতে পারলো না। বাংলাদেশ ক্লিয়ার করতে না পারার খেসারত দিল ম্যাচের ওই ফার্স্ট হাফের শেষ অংশে এসে। সেই পুরনো অভ্যাস মাথা চাড়া দিয়ে ওঠার পরে বাংলাদেশের ফুটবলার যেন বুঝেই উঠতে পারছেন না যে কি হলো সেখানে। অফসাইড হওয়ার কোনো সুযোগ নাই, কারণ শেষ টাচটা বাংলাদেশের ফুটবলারেরই ছিল, এবং সেখান থেকে বাংলাদেশ সমতায় ফিরতে বাধ্য হলো, একরকম উপহার দিয়ে দেওয়া হলো। সবচেয়ে ডেঞ্জার টাইমেই বাংলাদেশ গোলটা কনসিড করলো। প্রথমে ক্লিয়ার হয়নি, এরপর সেখান থেকে ফার্স্ট হেডার, ফাহিমের ব্যাক হেডারটা চলে গেছে একেবারে এভারটন কামারগোর পায়ে। হামজা আসতে আসতেও সেটা জালেই তিনি জড়িয়ে দিলেন, এবং গোল খাওয়ার টাইমিংটা দেখুন। টাইমিংটার কথাই আমি বলছিলাম, এবং এই জায়গায় যখন ফাহিম চলে গেলেন তিনি ক্লিয়ার করার জন্য, তিনি জানেন না তিনি বল কোথায় হেড করবেন। গোলকিপারও সামনে আগান নাই, গোলকিপার হয়তো একটু রিয়্যাক্ট করতে পারতেন ওই জায়গাতে, এবং সেই জায়গায় বাংলাদেশ শেষ পর্যন্ত হতাশ হলো গোলটা হজম করে, যেখানে বাংলাদেশ একটা সুপার ফার্স্ট হাফ কাটাচ্ছিল। ফার্স্ট হাফের শুরুটা ছিল বাংলাদেশের, শেষটা করলো হংকং চায়না। এভারটন কামারগো 20তম ম্যাচে 11তম গোলটা তিনি পেয়েছেন। হামজা চৌধুরী
ফার্স্ট হাফটা দারুণ যাচ্ছিল, সেই ওই লাস্ট মিনিটটা আপনি বাদ দেন। তাই প্রথম আর্ধটা শেষ হয়েছে 1-1 সমতায় বাংলাদেশ এবং হংকং। ফার্স্ট হাফ শেষ হয়েছে 1-1 সমতায়, কিন্তু ওই ম্যাচে এখনো পর্যন্ত ডমিনেশন ছিল বাংলাদেশেরই, হংকং চায়নাকে ম্যাচে ফিরিয়ে আনতে। তাই এই দ্বিতীয়ার্ধ যখন শুরু হচ্ছে তখন তাতে হংকং চায়না ম্যাচে টিকে আছে খুব ভালো মতো। বাংলাদেশের এই ম্যাচটা জেতা প্রয়োজন, বাংলাদেশ জেতার মতো ফুটবল ফার্স্ট হাফে খেলেছে। ক্লিয়ার করলেন এভারটন, সেখান থেকে পেনাল্টি এরিয়ায় বল সাপ্লাইতে এসেছে, ডিফ্লেকশনও ছিল। রাফায়েল মার্কেস, 23 বছর বয়স, লেফট উইঙ্গার। সেই পাস কাট আউট করে সেখানে সংখ্যাটা আরো বাড়িয়ে নিয়েছে হংকং চায়না। পেছন থেকে আরো একটা উপহার, একটা ভয়ঙ্কর ব্যাক পাস, সেখান থেকে সেকেন্ড হাফে বদলি নামা ফুটবলার এগিয়ে দিলেন হংকং চায়নাকে এই ম্যাচে প্রথমবারের মতো। হামজা চৌধুরী তবুও বলছেন থামতে, একটা ব্যাক পাস যেটা আসলে কাট আউট করতে চেয়েছিলেন সোহেল রানা, সেটাই উপহার হয়ে গেল মার্কেসের জন্য। বদলি নামলেন, গোল করলেন, অ্যাশলি ওয়েস্টউডকে নির্ভর বানালেন, হংকং এর এই সাপোর্টারদেরকে জাগিয়ে তুললেন। দেখুন কোথা থেকে ঘটনাটা ঘটেছিল, সেটা আসলে ইন্টেনশনাল ছিল না, তিনি দিতে চেয়েছেন তারিক কাজীকে ইনফ্যাক্ট, কিন্তু বলের সাথে পায়ের সেই গতিটা তিনি মেলাতে পারেননি সোহেল রানা জুনিয়র। দেখুন দেখুন বাংলাদেশ এই ম্যাচে অফসাইড ট্র্যাপটা ঠিকঠাক মতো মেনটেন করছিল, কিন্তু যখন আপনি নিজেই বল তুলে দেবেন অফসাইড লাইনের পেছনে, তখন তো আর ওই অফসাইড ট্র্যাপ কাজ করবে না। এবং বাংলাদেশ যে ম্যাচে হামজার গোলে হুঙ্কার তুলেছিল, সেটা এখন কিছুটা হলেও মিলিয়ে গেছে। তবে একটা সুবিধা বাংলাদেশের আছে, অনেকখানি সময় বাকি আছে, কিন্তু বাংলাদেশকে জিততে হলে কাজ করতে হবে এখন দ্বিগুণ তিনগুণ। এবং সেই জায়গায় রাকিব বলছেন একটা পেনাল্টির কথা, রেফারি তাতে একটুও কান দেননি। নেইম রয়েছে সেখানে, তাদের মধ্যে থেকেই কোনো একজনের গেম চেঞ্জার হতে হবে। লেফট ফ্ল্যাঙ্ক দিয়ে আরো একবার আক্রমণ, এভারটন ক্যামারগো, সাদ তার পেছনেই ছিলেন, ম্যাক্স ওর, জেনাম, ম্যাক্স ওর, জুনিনিও ক্রস, তাজ সেটাকে ক্লিয়ার করলেন। বাংলাদেশের পরিবর্তন প্রয়োজন, একটা কমপ্লেইন ছিল, সেটা করেছেন, ফার্স্ট এরারটা হয়েছে এবং সেখান থেকে এভারটন ক্যামারগো আরো একটা গোল পেয়ে যাচ্ছিলেন। চমৎকার সেট পিস প্ল্যান, যে লং থ্রোটা এসেছিল সেখান থেকে বাংলাদেশ বাধ্য হয়েছিল ম্যান মার্কিং এর জন্য। অনেক সময় দেখা যায় একটা জটলা তৈরি করা হয়। ফার্স্ট হেডারটা যখন একবার তারা জিতেই ফেললো, তখন বাংলাদেশের সামনে শুধুমাত্র একটাই অপেক্ষা ছিল, তা হলো প্রার্থনার। এবং ওই জায়গায় বলটা যখন বার ঘেঁষে গেল, তখন বাংলাদেশের বুঝে ফেলা উচিত বাংলাদেশের 3 পরিবর্তনের পরে বাংলাদেশের শেপটা আসলে কি দাঁড়ালো, সেটা একটু জানতে চাই। জুলফিকার মাহমুদ মিন্টু, ফুটবল কোচ। এখন অ্যাকচুয়ালি বাংলাদেশের আর তেমন অন্য কোনো বিকল্প অপশনই নেই অ্যাটাকিং অপশন ছাড়া। সেক্ষেত্রে এখন জামাল এবং শামিদ কিছুটা অ্যাডভান্স এরিয়াতে মিডফিল্ডে, এবং এক সাইডে ফামিদুল আর এক সাইডে আইদার রাকিব আর মোরসালিন। কখনো কখনো পজিশনগুলো তাদের সোয়াপ হবে, সো এটা মোর অ্যাটাকিং। এখন কথা হচ্ছে যে, এবং জামাল বল জিতে দিয়েছেন রাকিবকে। রাকিব চমৎকার, বক্সের ভেতর দুজন ফুটবলার আছেন, সৌমিত সোম, ফার্স্ট টাচ, তারপরে ফিরতি টাচে একটা কর্নার খুঁজছিলেন, শেষ টাচটা তারই ছিল। তবে সৌমিত ওই জায়গায় যতবার বলের দেখা পাবেন ততই বাংলাদেশের জন্য ভালো। সেই ম্যাচটাও কিন্তু গ্যালারিতে দর্শকরা একটু সাইলেন্টই হয়ে গিয়েছিল, তবে এই ম্যাচে তারা এখনো বাংলাদেশ দলকে ইন্সপায়ারটা করছেন, যেটা আসলে দরকার ফুটবলারদের। বাংলাদেশের সামনে জয় ছাড়া আর পথ নাই। চ্যান, লোক, ম্যাট ওর, বাবা নিউজিল্যান্ডে ফুটবল খেলতেন, তার জন্ম হয়েছে হংকংয়ে, তিনি পরে বেছে নিয়েছেন হংকং জাতীয় দলকেই। ডান দিক দিয়ে
হামজা চেষ্টা করছেন কন্ট্রোল রাখতে, শাকিল আহাদ তপুর পায়ে লেগে বল আরও একবার কর্নার কিকে রূপান্তর। ইউজিএসএ জয় ইউন তিনি ছিলেন। শাকিল আহাদ তপু তিনি নেমেছেন, তবে এই পাশে কিন্তু কর্নারটা হয়ে গেছে। সাদুদ্দিন তার হেডারে সেটা ক্লিয়ার হলো। ডান প্রান্ত দিয়ে উইংটা শিফট হয়েছে, জামাল ভুঁইয়া তিনি পেয়ে গেছেন। ক্যাপ্টেন্সির আর্মব্যান্ডটাও তার কাছে রয়েছে। জামালের একটা সাপ্লাই, সেখান থেকে মোরসালিন তার টাচটাও হয়েছিল, তবে গোলপোস্ট থেকে অনেকটা দূরে ছিলেন তিনি, বলের ভেতরে রাখতে পারলেন না। পুরো আক্রমণটা শুরু হয়েছিল ফাহমিদুলের একটা চমৎকার সুইচ থেকে। ওই সুইচ অফ প্লে এগিয়ে দিয়েছিল জামাল ভুঁইয়াকে, এবং তারপর জামাল ভুঁইয়ার সেট আপটাও বেশ ভালোই ছিল, তবে মোরসালিন আর সেই ফিনিশিং টাচটা খুঁজে পেলেন না। অন টার্গেটে রাখতে পারলে হয়তো আর একটু ভীতি ছড়াতে পারতেন। অলিভার গার্বিক তিনি আসলে শিফট করে গেছেন সেই রাইট সেন্টার ব্যাক পজিশনে। আর 20 মিনিট বাকি রয়েছে ম্যাচে। বাংলাদেশ এখন বল পেতেই কিছুটা ভুগছে। অফসাইড, এবার অ্যাসিস্ট্যান্ট রেফারি তার ফ্ল্যাগটা উঠিয়েছেন। মার্কিস যিনি গোল করেছেন সেকেন্ড হাফের শুরুতেই একটা উপহার পেয়ে, থাকবে না হলে বাংলাদেশের আশা আপনার এই থার্ড ম্যাচ শেষে আসলে শেষ হয়ে যায়, সেটাও বলতে হয়। সময় বাকি রয়েছে 17 মিনিট। রাফায়েল মার্কেস দারুণ একটা বোঝাপড়া তার জয় ইনের সাথে। রাফায়েল মার্কেসের ক্রস, হামজার পাশে থাকা সেই জায়গায় তার কাজে তিনি সেটাকে ক্লিয়ার করলেন। সেকেন্ড বলটা বাংলাদেশ পায় কিনা। মোরসালিন বাতাসে বাতাসেই ভাসছে বল, আবার সেই এভারটন কামারগো, ব্রিলিয়েন্ট বল, এবং বাংলাদেশ পিছিয়ে গেল আরো একবার চোখের পলকে। সেই মার্কেস ভয়ঙ্কর, বাংলাদেশের দুঃস্বপ্ন, এবং চোখের পলকেই বাংলাদেশের ডিফেন্ডিং শিল্ডটা আসলে ভেঙে গেল সেকেন্ড হাফে এসে পুরোপুরি। রাফায়েল মার্কেস জোড়া গোল করলেন, 50 মিনিটে ছিল যার এক প্রথমটা, 74 মিনিটে এসে আরো একটা। যেভাবে গোলটা তিনি করলেন, এভারটন কামারগো তিনি ছিলেন, তার সাথে ছিলেন সাদুদ্দিন। এভারটন সময় নিলেন, সাদের পায়ের মাঝখান থেকে গোল করলেন, এবং দেখুন কোন জায়গা থেকে এসে রাফায়েল মার্কেস তিনি ঢুকলেন। মার্কেস ছিলেন অনেকটুকু পেছনে, সেখান থেকে তিনি যে আড়াআড়ি রানটা নিলেন, সেই রানে তার মার্কার তিনি ছিটকে ফেললেন। এরপরে কি চমৎকার ফিনিশিং। শাকিল আহাদ তপু একটা এরিয়াল ডুয়েলে এসেছিলেন এবং সেখানে মিস করলেন, এবং নিজে কিন্তু পড়েও গেলেন, ব্যথাও পেলেন কিছুটা। জায়ান শোয়িনটা নিয়েছেন, হামজা তাকে এখন সম্ভবত উপরেই থাকতে হবে। নিদেন পক্ষে যদি ম্যাচটা বাঁচানো যায়। চমৎকার ক্রস, লেফট সাইড থেকে একটা ক্রস ওই ম্যাচে এর আগে এইরকম দেখি নাই। ভাই তিনি ভালো করছিলেন এফসি আন্ডার 23 কোয়ালিফায়ার্সে। এরপর আপনি হচ্ছে তার বয়স যতই কম হোক, তার ন্যাশনাল টিমের ফার্স্ট ক্যাম্পে থাকা হোক, তিনি কেন স্টার্ট করবেন না? কোয়েশ্চেনস হয়তো ম্যাচ শেষে উঠবে যদি ফল এমনই থাকে। চমৎকার যে কম্বিনেশনগুলো আমরা রাইট সাইডে দেখেছিলাম, তাজ এবং ওই পাশে থাকা রাকিবের ভেতরে, সেইটা লেফট সাইডে তেমন কিছু সেবার সল্টলেককে জাগিয়ে তুলেছিল। এবার এই ঢাকা স্টেডিয়ামকে জাগাতে পারবেন কিনা হামজা, তিনিও রয়েছেন সেখানে। এবার কিন্তু একটা ফাম্বল এবং মোরসালিনের গোল, বাংলাদেশ ম্যাচে আবারও নতুন করে জাগিয়ে তুললো। এখন সিওয়ের সময় নয়, দিস ইজ নট ম্যাচুরিটি, এবং এটাই তিনি বুঝেছেন। সময় নয়, আপনি চলে যান কর্নার ফ্ল্যাগের কাছে, আপনার আরো একটা গোল প্রয়োজন, আপনি গিয়ে খেলা শুরু করেন, রিস্টার্ট করেন, সময় আপনার হাতে নাই। মোরসালিন একটু দেরিতে হলেও সেটা রিয়েলাইজ করতে পেরেছেন, সে কারণেই
ওই জায়গায় যে তিনি আবারও ফেরত এসেছেন এই জামাল ভুঁইয়া, গতি আবেগ বাংলাদেশকে ডোবায়। সেই জামাল ভুঁইয়ার সেই কর্নার কিকটা, ফার্স্ট হেডারটা তপু বর্মন তিনি পাননি। ফাহমিদুলের ক্রেডিটটা দিতে হবে, তিনি বলটা বাড়িয়ে দিয়েছেন। ইয়াফুং ফাই তিনি ফাম্বল করেছেন, পুরোপুরি ক্লিয়ার করতে পারেনি। সামনে থাকা মোরসালিন তিনি সেই সুযোগটা পুরোপুরি কাজে লাগালেন। এখনো বাংলাদেশ 1 গোলে পিছিয়ে। দরকার ছিল বাংলাদেশের, ফাহমিদুলের ওই ক্রসটা লুফে নিতে পারেননি গোলকিপার। বাংলাদেশ উপহার দিয়েছে 2টা, বাংলাদেশ ফেরত পেল 1টা গোল। আরও একটা দরকার বাংলাদেশের ম্যাচে ফিরতে হলে। একেবারে টান টান উত্তেজনার শেষ কটা মুহূর্ত, শেষ কটা মিনিট। রেগুলেশন টাইম থেকে আমরা দূরে নয়, তবে একটা বড় সড়ো অ্যাডেড টাইম থাকার কথা। শাকিল আহাদ তপু, জায়ান আহমেদ, হামজা, সেই জিনিসটা আপনার হয়েছে, জায়ানকে অনেকটা লেফট উইংয়ে শিফট করে দেওয়া হয়েছে। লেফট ব্যাকের পজিশনে শাকিল আহাদ তপু, হামদা চলে গেছেন মিডফিল্ডে। সেই শাকিল আহাদ তপু তিনি পেয়েছেন, উইংটা শিফট করলেন, ডান প্রান্তে দিলেন ফাহমিদুল, সেই পর্যন্ত অবশ্য পৌঁছায়নি। এবং ফাহমিদুল যে কারণে আসলে রাইট উইংয়ে গেছেন, কারণ তিনি লেফট ফুটের কাট করে যেন ভিতরে ঢুকতে পারেন। তবে বাংলাদেশকে এই ব্যাপারেও সতর্ক থাকতে হবে যে আরেকটা গোল যেন বাংলাদেশ কোনোভাবেই আর হজম না করে। ফাহমিদুল, সমিত সোম, জায়ান আহমেদ, মোরসালিন, ক্রস বেশ খানিকটা ডিপে, জামাল ভুঁইয়াকে ইম্প্রোভাইজ করে পেছনে যেতে হচ্ছে। জামাল আর্লি ক্রসটা করেছেন, অ্যাসিস্ট্যান্ট রেফারির ফ্ল্যাগ উঠে গেছে। আসলে আগেই রেজ হয়েছে। জামাল তখন যিনি নেইমারের সাথে সান্তোসে খেলেছেন, এক সময় ইউথ একাডেমিতে ছিলেন সান্তোসের, সেই সময় নেইমারের ক্যাপ্টেনও তিনি ছিলেন। জায়ান, তবু ফাহমিদুল, ফাহমিদুলের ক্রস, তপু বর্মন। ভালো অ্যাটেম্পট ছিল এবং বাংলাদেশের পাই বল থাকছে, কারণ কর্নার কিক বাংলাদেশের। ফাহমিদুলের ক্রস, সেখান থেকে ওই ক্লিয়ারেন্সটা কি গুরুত্বপূর্ণ ছিল হংকং চায়নার জন্য। তিনি আন্দাজ করতে পেরেছিলেন তপু বর্মন তার পেছন দিয়ে ঢুকে পড়ছেন, জুনিনিও তার পজিশনটা চেঞ্জ করেছেন। কর্নার কিকটা হয়ে গেছে, তবে সেটা নাগাল আর পায়নি বাংলাদেশের কোন ফুটবলার। গোলকিপার যে খানিকক্ষণ আগে বদলি নেমেছেন, কে বলবে। দারুণ আত্মবিশ্বাসের সঙ্গে লাফিয়ে উঠে বলের দখল তিনি নিলেন। 9 নম্বর ম্যাচ তার ন্যাশনাল টিমের হয়ে, এর আগেও 8টা ম্যাচ তিনি খেলে ফেলেছেন। চমৎকার চমৎকার ইন্টারসেপশন জায়ানের। মোরসালিন, জায়ান, আবারও মোরসালিন, জামাল ভুঁইয়া, জায়ান, হামজা, শাকিল আহাদ তপু, আবারও জায়ান। মাঠটাকে একেবারে ছোট করে আনার চেষ্টায় হংকং চায়না, তাতে বাংলাদেশের সৃজনশীলতা দেখানো প্রয়োজন। সমিত সোম, তপু বর্মন বাঁদিকে খুঁজতে চান জায়ানকে, পেয়েছেন। জায়ান ক্রস করেছেন, চমৎকার ক্রস, সেটা আরো চমৎকার ডিফেন্ডিং এ ক্লিয়ার করেছে হংকং চায়না। জায়ান আহমেদ নামার পরে বাঁ দিক থেকে একের পর এক অ্যাটাক আসছে বাংলাদেশের। থ্রোয়িং বাংলাদেশের, ম্যাচটা থেমেছিল বেশ খানিকক্ষণ। একটা কার্ড দেখতে হয়েছে ডেভিডকে, যে রিঅ্যাকশনের জন্য মোরসালিনের লং রেঞ্জ ট্রাই উপরতেই গেছে, সেটা পাগলা মুহূর্ত। জামাল ভুঁইয়া গিয়ে একেবারে বল বসিয়ে দিয়ে এসছেন গোলকিপারের জন্য, যে ভাই তুমি গোল কিক নাও। এদিকে হামজা তিনি কিছু একটা বলছেন রেফারিকে, এই টাইম ওয়েস্টিং নিয়েই। বাংলাদেশের হাতে সময় আছে আর 4 মিনিট। গোলকিপার এবার আর বিল্ড আপ টিল্ড আপ নয়, যত দূরে সম্ভব তত দূরেই বলটা পাঠিয়েছেন।
বাংলাদেশকে বলটা রিসাইকেল করে আবারও উপরে উঠতে হবে। কাজ বেজায় কঠিন, কারণ এখন টাচ লাইন ঘেঁষেই খেলার চেষ্টা করবে হংকং চায়না। ফাঁকা জায়গায় পাওয়াও গেছে একজনকে, এবং সেখান থেকে বুলেট গতির শট। মিতুল মার্মাকে ওই জায়গায় ঠেকাতেই হতো। জুনিয়র শট, লং রেঞ্জ এফোর্ট। জুনিয়র লেফট ফুটেড শট, মিতুল মার্মা বাঁচিয়ে দিয়েছেন। ফাহমিদুল, বডি ডিফ্লেকশন, তপু বর্মন, আবার তপু, রাইট সাইডে প্লেসড। ফাহমিদুল, জামাল, জামাল চিপ করলেন, জায়ান তিনি পেয়েছেন। এখনো জায়ানের কন্ট্রোলে, একটা কর্নার কিক বাংলাদেশ পাচ্ছে, হবে কিনা এবার? জায়ান আহমেদ, কে বলবে এটা তার ফার্স্ট ইন্টারন্যাশনাল ম্যাচ। ভেরি ম্যাচিওর, ভেরি ম্যাচিওর। হয় তিনি ক্রস করছেন, নয় তিনি সেখানে একটা কর্নার আদায় করছেন, নইলে একটা থ্রো ইন। শেষ মিনিট, মোরসালিন, এবং সেখান থেকে বাংলাদেশ সমতায়। বাংলাদেশ বেঁচে থাকে। সমিত সোম, সমিত সোমের বাংলাদেশ। সমিত সোম 27 ঘন্টা জার্নি করে এই ম্যাচের আগে একদিন প্র্যাকটিস করে মাঠে নামলেন সেকেন্ড হাফে বদলি হিসেবে, এবং এই ম্যাচটায় পাগলাটে একটা মোমেন্ট এনে দিলেন এই সমিত সোম। মোরসালিনের একটা দারুণ কর্নার কিক, এবং সেটার একটা পারফেক্ট এন্ডিং। ওখানে দৌড়ে গেলেন হাভিয়ার কাবরেরা। দেখে কারো মনে হতে পারে এনজো মারেস্কা। সেই ম্যাচে চেলসি অবশ্য জিতেছিল, বাংলাদেশ এখনো জেতার সুযোগ আছে কিনা। বাংলাদেশ এই ম্যাচ হারার কথা ছিল না। বাংলাদেশ সেই ম্যাচে সমতায় ফিরল। মোরসালিনের কর্নার কিক প্রথমে উঠিয়ে দিলেন তারা, এবং সমিত সোম তিনি আমাদের নিয়ে গেলেন ঘরে। ওয়েলকাম হোম সমিত সোম। দারুণ একটা গ্ল্যান্সিং হেডার, সেটা ঠেকানোর কোনো সুযোগই ছিল না সিকা উইংয়ের। এবং দেখুন যে হেডারটা, সেটাই আসলে জুনিনিও খানিক্ষণ আগে তিনি টাইম ওয়েস্ট করছিলেন না, তিনি আসলে এই গোলের খলনায়ক হংকংয়ের। হোয়াট আ ম্যাচ, হোয়াট আ ম্যাচ। 3-3 সমতা। বাংলাদেশ এমন ম্যাচ খুব একটা খেলে না। বাংলাদেশ সমতায় ফিরল। হাভিয়ার কাবরেরাও আর নিজেকে ধরে রাখতে পারলেন কই। দরকার ছিল বাংলাদেশের ওই গোলটা। এবং যা বলছিলাম, ক্যাভালরি এফসির হয়ে যা ঘটেছিল সমিত সোমের, ঠিক তাই বাংলাদেশ একটা উইনার কেন খুঁজবে না। রাকিব সেখানে দৌড়ে যাচ্ছেন। আমি আরো একটা মোমেন্ট, এবারে অ্যাডিশনাল টাইমেরও অ্যাডিশনাল টাইম চলছে। হংকং চায়না, ব্রিলিয়ান্ট ব্লক, এবং অবিশ্বাস্য, অবিশ্বাস্য, অবিশ্বাস্য। ম্যাচের 100 মিনিটেও বাংলাদেশ সেই ঘটনাই ঘটালো। বাংলাদেশ আবারও গোল হজম করলো। হংকং চায়না দিন শেষে যত কিছুই হলো, ম্যাচের উইনিং টিমটার নাম তাদেরই হয়তো হয়ে থাকলো। বাংলাদেশ যখন গোলটা দিল, এক্সট্রা টাইমে ম্যাডনেস ছড়ালো, এবং হামজা চৌধুরীর এই বসে থাকা দেখুন। হামজা বোধ হয় আর কি বা করবেন, আর কি বা করবেন। যে ক্রস, সেটা কয়েক দফায় ক্লিয়ার করার চেষ্টা, এবং বাংলাদেশ হেরেই বসলো। রাফায়েল মার্কিসের হ্যাট্রিক। বাংলাদেশ প্রতিবার ফাম্বল করেছে, প্রত্যেকটা গোল সেগুলোর ব্যাখ্যা রয়েছে, সেগুলোর নিজেদের দায় রয়েছে। শাকিল আহাদ তপুর হেডারটা গেছে একেবারে প্রতিপক্ষের ফুটবলারের কাছে, এবং সেই জায়গায় ক্লিয়ারেন্সটাও ঠিকঠাক হয়নি। That was it. That was it. ফুটবল। এর পরেরটুকু আপনি জানেন, স্যার অ্যালেক্স ফার্গুসন একবার বলেছিলেন, সে কথার উচ্চারণের উপায় কই। সমিত সোম আর কি বা করবেন, হামজা চৌধুরী আর কি বা করার ছিল তাদের। ফুল টাইম স্কোর লাইন, বাংলাদেশ 3, হংকং চায়না 4। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram.
Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.